একটি আকাশ, খোলা আকাশ হৃদয় উপড়ে ডাকছে। একটি নদী, উজান নদী ভোরের আলো মাখছে। একটি বাউল, কিশোর বাউল পা বাড়িয়ে দিল। একটি ফাঁসির দড়ি যখন জীবন ছিনিয়ে নিল। একটি খুনের মঞ্চ কাঁপায় অপাপবিদ্ধ হাসি। ঠিক তখনই জন্ম নিল বিদায় দে মাসি। একটি সকাল নেমে এলো মৃত্যু মিছিল ঘিরে। মরণ হলো নত জানু স্বদেশ গানের মিড়ে। দেশ জননীর শিকল ভাঙতে বজ্র ডাকছে আজ। একটি কিশোর কতটা দৃঢ় মানল ব্রিটিশ রাজ। একটি জীবন, সঠিক জীবন বলল জীবন আয়। কণ্ঠ মেলাই প্রাণ ঢেলে দি সবার পায়ে পায়ে। একটি মন্ত্র লক্ষ্য আওয়াজ বন্দে মাতারমে। ছোট্ট ছায়া দীর্ঘ হলো হাজার মাইল গ্রামে। একটি মূর্তি দাঁড়িয়ে থাকে সূর্য তারার নিচে। মায়ের ডাকে পাগল হলো নইল জীবন মিছে। সম্মিলিত স্মরণ দিল একটি ফুলের নাম। গর্জে উঠে বাঁচতে শেখায় ক্ষুদিরাম, ক্ষুদিরাম। আজ বাংলা বাড়ির এই পডকাস্টে আমাদের বিষয় ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম। এই ডিসেম্বরের 3 তারিখে তার আবির্ভাবের দিবস। 136 বছর আগে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। আমার জানা নেই এই প্রজন্মের মানুষ তাকে ঠিক কতটা জানে। আমার জানা নেই এই প্রজন্মের মানুষেরা পাঠ্যপুস্তকে ক্ষুদিরামের নাম নিয়ে পড়াশোনা করে কিনা। তবু আমরা বিষয় রাখলাম ক্ষুদিরাম। সকলকে নমস্কার। বাংলা আবারের পডকাস্টে পায়ে পায়ে আমরা 100টা দিন পার করেছি। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, বাংলা বাড়ির অন্যতম মুখ্য পৃষ্ঠপোষক। আমরা অতীতের পডকাস্টগুলিতে একাধিকবার তাকে পেয়েছি। অত্যন্ত বিদগ্ধ মানুষ, সুলেখক, বাগ্মী, সুবক্তা। কাঞ্চনদা, আপনাকে নমস্কার জানালাম, স্বাগত জানালাম। সামনাসামনি আপনার সাথে দেখার সুযোগ আমাদের হয়ই না, তবু এই টেকনোলজির যুগে আপনার সাথে দেখা করতে পারছি, আমরা পাশাপাশি বসতে পারছি। এটা বোধহয় একটা আশীর্বাদেরই মতো। আজকের বিষয় ক্ষুদিরাম, আপনি জানলেন, এবং আমার মনে হয়েছিল এই ক্ষুদিরামকে নিয়ে বলবার আপনি উপযুক্ত মানুষ। আপনি দীর্ঘ বছর ধরে বাঙালির এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের অতীতের বরণীয় যে ব্যক্তিত্ব, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই সময়কে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। আজ ক্ষুদিরামের এই জন্মবার্ষিকীর নিবেদনে এই পডকাস্টে আপনি মুখ্য বক্তা, আমরা সবাই শ্রোতা। আপনি বলতে শুরু করুন। নমস্কার। বাংলা আবারের যারা শ্রোতা ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে। প্রবীরদা, তোমাকে ধন্যবাদ এই অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য। তো শুরু করার আগে একটা কথা না বললেই নয় যে কেন আমরা এই স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং এই মহাপুরুষদের স্মরণ করি। একটাই মাত্র তার কারণ, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। সেই স্বাধীনতা যে আমরা, স্বাধীন ভারত যে আমাদের আজকে রয়েছে, আমরা সেই স্বাধীনতার যে সুখ উপভোগ করছি, তার পিছনে কত অবদান রয়েছে, কত স্যাক্রিফাইস রয়েছে,
কত নিপীড়ন রয়েছে, কত রক্ত বয়েছে, কত শৃঙ্খলাবদ্ধ মানুষের অবদান রয়েছে। এটা না স্মরণ করলে আমরা অকৃতজ্ঞ মনে হবে আমাদের। যে এবং এই স্বাধীনতাকে রক্ষা করার সেই দায়িত্ব যেটা আমাদের আছে, সেটা আমার মনে হয় যদি তাদের স্মরণ না করি, তাহলে সেই দায়িত্ব থেকেও আমরা কোনোভাবে যেন পালিয়ে যাচ্ছি। তো সেই জন্যেই আমাদের এই বিপ্লবীদের এবং যারা মহাপুরুষ, যারা আ শুধু ভারতবর্ষেই নয়, পৃথিবীতেই যারাই মানুষের স্বাধীনতা, মানুষের আত্মার আ স্বাধীনতা এই নিয়ে যারা কাজ করেছেন বা করছেন, তাদের সবাইকে আমরা প্রণাম জানাই। আ আজকে তো বিশেষ অনুষ্ঠান বীর আত্মা ক্ষুদিরাম বসুকে নিয়ে। কিন্তু তার আগে আরেকটা জিনিস আমি স্মরণ করিয়ে নিই, যেটা প্রবীরদা বলল, যে এই যে ডিসেম্বর মাসটা ইংরেজির এবং বাংলার অগ্রহায়ণ মাস, এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা তথা ভারতের ইতিহাসে। আজকে ৫ই ডিসেম্বর, আজকেই তিরোধান দিবস আমাদের আ শ্রী অরবিন্দের, শ্রী মহাযোগী শ্রী অরবিন্দের আজকে তিরোধান দিবস। আমি স্মরণ করিয়ে দিই শ্রোতাদের যে এই তিরোধান দিবসের এই সময়ে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ। তাকে তার শিষ্য যখন বলল যে বাংলার, তখন ১৯৫০ সালে যখন পার্টিশন হয়ে গেছে এবং অনেক কিছু প্রবলেম চলছে বেঙ্গলে বিশেষ করে, তো যখন শ্রী অরবিন্দ জিজ্ঞেস করলেন বাংলার কি অবস্থা এখন, তো উনি বলেন খুব খারাপ, ওনার শিষ্য বললেন। যে তখন শিষ্য বললেন কি উপায়, কি উপায়? তখন উনি বললেন যে হ্যাঁ, বাংলা আবার উদ্ধার হবে ইফ ইট সিক্স ডিভাইন, অর্থাৎ যদি আমরা আবার ঈশ্বরের শরণাপন্ন হই, এই বাঙালি জাতি আবার উত্থান করতে পারবে। তো সেটা আমি মনে করিয়ে দিলাম শ্রী অরবিন্দের আজকের দিনে। আজকের এই যে অগ্রহায়ণ মাস বা ডিসেম্বর মাস, আরো বেশ কিছু মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয়েছে, সেটা না বললেই নয়। ১লা ডিসেম্বর বটুকেশ্বর দত্ত, যিনি বটুকেশ্বর না, অনন্ত সিং, যিনি চিটাগং আর্মারি রেডের একজন ছিলেন, তার জন্মদিন হচ্ছে ১লা ডিসেম্বর। ক্ষুদিরামের তো ৩ তারিখে। বিনয় বাদল দীনেশের যে দীনেশ দত্ত, তার জন্মদিন ৬ ডিসেম্বর। বাঘা যতীনের জন্ম ৭ই ডিসেম্বর। বিনয় বাদল দীনেশের বাদল গুপ্তর জন্ম তারিখ জানা যায় না, কিন্তু তার ফাঁসি হয়েছিল এই ৮ই ডিসেম্বর। এবং প্রফুল্ল চাকি, যিনি মুজাফফরপুর কেসের যিনি ছিলেন, তার জন্ম হচ্ছে ১০ই ডিসেম্বর। মানে এই মাসটা যেন এনাদের বঙ্গজননী যেন উজাড় করে তাদেরকে সব জন্ম দিয়েছিলেন, এবং তাদের সবাইকে আমরা প্রণাম করি এবং স্মরণ করি। একদম। ক্ষুদিরাম বসুর কথায় আসতে গেলে বলা হয় যে উনি সব থেকে কনিষ্ঠতম যিনি দেশের জন্য আত্মবলি দিয়েছিলেন। এবং একটা বিশেষত্ব ছিল যে এই বয়সে, এত কম বয়সে উনি কোথায় এত শক্তি পেলেন? কেন বলছি? যে উনি নাকি শোনা যায় ফাঁসির মঞ্চে যখন যাচ্ছেন, হাসতে, হাসতে যাচ্ছেন, এবং অন্য ক্ষেত্রে ওনার মাথায় কালো টুপি পরিয়ে দিয়ে দড়িটা গলায় লাগিয়ে দেয় জল্লাদ। এক্ষেত্রে উনি নিজেই নাকি এই দড়িটি গলায় পরে নিয়েছিলেন এবং হাসতে, হাসতে বন্দে মাতরম বলে জীবন আহুতি দিয়েছিলেন। এই সাহসটা তার কোত্থেকে এসছিল? এই অনুপ্রেরণা তার কোত্থেকে এসছিল? এটা একটা মানে বড় মানে আমাদের এই প্রজন্মের কাছে একটা বিস্ময়কর ব্যাপার, যে এই বয়সে যে কিনা খেলাধুলো করবে, আনন্দ করবে, জীবনে পড়াশোনা করবে, সেই দেশের জন্য আত্মসমর্পণ করলো, আত্মদান করলো। এর একটা কারণ আমি যেটা খুঁজে পাই, প্রবিদ্যা তুমি হয়তো একমত হবে, যে একটা মন্ত্রে এনারা দীক্ষিত হয়েছিলেন, সেটা হচ্ছে বন্দে মাতরম। এই মন্ত্রের শক্তি এনাদের শক্তি দিয়েছে। আরেকটা বিষয় যেটা না উল্লেখ, অনেকেই হয়তো এটাকে মনে রাখেন না, যে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছিল, ক্ষমতার হস্তান্তর হয়েছিল ১৯৪৭ সালে। পূর্ণ স্বাধীনতা আমি ওটাকে বলি না, ওটা খানিকটা বলা যায় ক্ষমতার হস্তান্তর এবং গোপনে অনেক কিছু কার্যকলাপ হয়েছে। যাই হোক, ৪৭ সালে ব্রিটিশরা চলে গেছিল। আমাদের ব্রাউন সাহেবরা ক্ষমতা নিলেও চলে গেছিল ব্রিটিশরা। যাই হোক, এই
এক্ষেত্রে আমরা জানি যে যে অহিংস আন্দোলন যেটা বলা হয় কংগ্রেস পার্টির এবং মহাত্মা গান্ধীর, সেই আন্দোলনের কতখানি ইম্প্যাক্ট ছিল এই স্বাধীনতায়, কতখানি অবদান ছিল সেই সম্বন্ধে নানা রকমের প্রশ্ন আজকে ওঠে। এখন দেখা যাচ্ছে যে আলটিমেটলি ব্রিটিশরা কেন চলে গেল তার একটা প্রধান কারণ ছিল আজাদ হিন্দ ফৌজ এবং তার বাহিনী, তাদের নেতাজির কার্যকলাপ এবং সশস্ত্র বিপ্লব। তো ক্ষুদিরাম বসু সশস্ত্র বিপ্লবের দিকে চলে গেছিলেন এই অল্প বয়সে অনুশীলন সমিতির মারফতে। তার জন্ম মেদিনীপুরের একটি জায়গায় হ্যামিল্টন স্কুলে পড়তেন। সেখানে তিনি বন্দে মাতরম এই লেখা হ্যান্ডবিল বিলি করতেন বন্দে মাতরম। তার জন্য কয়েকবার তিরস্কারও পেয়েছেন ব্রিটিশ সরকারের কাছে, তখন বন্দে মাতরম নিষিদ্ধ ছিল। এরকম অনেক কার্যকলাপ করেছিলেন। তো ওই বয়সে যে কার্যকলাপ, একটা ঘটনার আমাদের মনে পড়ে যে নেতাজি সুভাষচন্দ্র যখন কংগ্রেসের সভাপতি একবার ওখানে গেছিলেন ওনার গ্রামে, সেখানে ওনাকে শ্রদ্ধা জানাতে, ওনার জন্মদিবসে শ্রদ্ধা জানাতে গেছিলেন। তো সেই শ্রদ্ধা জানাতে যখন যাচ্ছেন নেতাজি, তার আগে একটি মন্দিরে উনি যান, জ্বালামুখী বা কোন একটা মন্দির, ওখানে মায়ের মন্দির, সেখানে দাঁড়িয়ে তিনি হাজার হাজার লোক ওনাকে দেখতে এসছে। তখন ওনারা বলছেন যে আমরা কি করতে পারি দেশের জন্য, আমরা কি করতে পারি, জিজ্ঞেস করছে জনতা। তখন আস্তে আস্তে তিনি আসল মঞ্চে যখন গেলেন, যেখানে ক্ষুদিরামের ছবি দেয়া আছে, সেখানে গিয়ে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন ক্ষুদিরাম বসুর ছবিতে। এবং তারপরে তিনি যেটা বললেন যে আপনারা জিজ্ঞেস করছিলেন না আমাদের কি করণীয় আছে, এটা উনি বললেন, এই যে আমার গুরু ক্ষুদিরাম বসু আমার গুরু, ইনি আমাকে পথ দেখিয়েছেন, ওনার পথেই চললেই আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে পারবো। এই ঘটনাটার কথা হয়তো অনেকে ভুলে গেছেন। এবং প্রথম গুরু হিসেবে তিনি এক মানে জনসমক্ষে তিনি বলেছিলেন যে ইনি আমার গুরু। অন্যদিকে স্বামী বিবেকানন্দকে উনি বলেছিলেন যদি বেঁচে থাকতেন ওনার পায়ের কাছে বসে আমি কাজ করতাম। আবার চিত্তরঞ্জন দাসের কাছ থেকে ওনার যেটা রাজনৈতিক দীক্ষা সেটা হয়েছিল। এই যে একটা নেতাজির যে একটা উন্মোচন, আমার তো মনে হয় যে এই ক্ষুদিরাম বসুর এই যে আত্মা হয়তো নেতাজির মধ্যেই প্রবেশ করেছিলেন। এবং এরকম একটা এটা মানে বলা ঠিক নয় হয়তো, তাও বললাম যে কতখানি এই ক্ষুদিরাম বসুর অনুপ্রেরণা নেতাজির জীবনে ছিল। সেই হিসাবে আমরা যদি ক্ষুদিরাম বসুকে দেখি, একটি বিরাট ব্যক্তিত্ব আমরা খুঁজে পাই তার মধ্যে। একটা বিরল ব্যক্তিত্ব এই ক্ষুদিরাম বসুর মধ্যে আমরা খুঁজে পাই। সেই খবরের কাগজে বেরিয়েছিল না? বয় মার্টার বলে খবরের কাগজে বেরিয়েছিল। মানে একটা আ অল্প বয়সী বালক আ মানে হুতাত্মা হয়েছে বা বীরাত্মা হয়েছে। সেইরকম একটা হেডলাইন বেরিয়েছিল এবং তখনকার দিনে ইন্টারনেট ছিল না, WhatsApp ছিল না, টেলিভিশনে ছিল না। সারা ভারতবর্ষ কেঁপে গেছিল এই ঘটনায়। যে একটা এই কম বয়সী ছেলে কিভাবে দেশের জন্য জীবন দিল। তো উনার বাকি জীবনটা তো খুবই সংক্ষিপ্ত, আমরা সবাই জানি। হাই স্কুলে পড়তেন, অনুশীলন সমিতির সঙ্গে যোগ দিলেন। তারপরে বোমার এই যে ঘটনাটি ঘটলো তখন ধরা পড়ে গেলেন এবং তার ফাঁসি হলো। তো এটা তো খুবই সংক্ষিপ্ত জীবন। তো এই সংক্ষিপ্ত জীবনের অনেক অজানা তথ্য এখনো আমরা জানি না। যেমন আমরা বলছি, উনার ফাঁসি হওয়ার পর উনাকে দাহ করা হলো। দাহ করার পর যে অস্থি বা ভস্ম, সেটা পরিবারকে দেওয়া হয়নি। কিন্তু শোনা যায় উনি নাকি আম ও সেই উনার চিতাভস্ম নাকি কিছু বিপ্লবীরা কোনোভাবে জোগাড় করেছিলেন। এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, চট্টগ্রাম, কলকাতা, হুগলি, চন্দননগর বিভিন্ন জায়গায় ওনার ওই অস্থি নিয়ে যাওয়া হয়েছিল। তো এর থেকে ওই যে আমি বললাম না, তার আত্মা কার মধ্যে চলে গেছেন? এইভাবে উনি অনুপ্রাণিত করেছেন মৃত্যুর পরে সমস্ত বিপ্লবীদের। এটা একটা বিরল ঘটনা যে ওনার এই যে চিতাভস্ম বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। যদি এর কোনো ডিরেক্ট কোনো প্রুফ পাওয়া যায় না এবং তার অবশিষ্ট অস্থি কোথাও আছে কিনা সেটাও জানা যায় না। কিন্তু তিনি ভারতবর্ষের প্রত্যেকটি ধূলিকণায় তার জীবন জড়িয়ে আছে। 18 বছর
7 মাস 11 দিনে তিনি তার জীবন শেষ করেন। এবং আপনি বললেন যে তখন ইন্টারনেট ছিল না, আহ, উন্নত প্রচার কোনো মাধ্যমই ছিল না। তা সত্ত্বেও গোটা বাঙালি সমাজকে তিনি নাড়িয়ে দিতে পেরেছিলেন। তার যে আত্মত্যাগ, সেই সময় এমন কোনো বোধহয় বাঙালি ছিল না যাদের কাছে ক্ষুদিরামের এই আত্মত্যাগের কথা পৌঁছয়নি। একটু অন্যরকম হলেও আপনি তো সমাজকে দেখেছেন, যদি সেটাও হয়, 18 বছর 7 মাসের একটি বালকই বলা চলে, সে তার জীবন উৎসর্গ করছে দেশ ও মাতৃকায়। কি তার বোধ ছিল তখন? কিছুই ছিল না। কিন্তু সেই বাঙালি মাত্র 30-40 বছর পরেই একটা বাঙালি সমাজ তৈরি হলো, যারা ক্ষুদিরামের এই আত্মত্যাগকে ব্যঙ্গ করতে শুরু করলো, যারা চৈতন্যদেবের নামের আগে একটা ন্যাকা শব্দ যুক্ত করলো, রবীন্দ্রনাথের নামের আগে বুর্জোয়া শব্দ ব্যবহার করলো, সুভাষ বসুকে জাপানের সম্রাটের কুকুর বলল, স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পাগল বলল, স্বামীজি সম্বন্ধে তো কি না গালমন্দ করেছে। আজকের এই সুন্দর শুভ দিনে এগুলো বলতে ইচ্ছে করে না, কিন্তু ইচ্ছে করছে এই কারণেই, যখন আপনি বিভিন্ন মানুষের জন্মদিনের কথা বলছেন, তখন একজন মানুষের নাম আমরা ভুলে গেলাম। তিনি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। 4 ডিসেম্বর তার জন্মদিন। মানে আমরা আজকে যখন বসেছি ঠিক 24 ঘন্টা আগে। দেশ স্বাধীন হলো, 1950 সালে সংবিধানও রচনা হলো, একটি দেশের ইতিহাসও রচনা হলো, স্বাধীনতার ইতিহাস রচনা হলো। কিন্তু রমেশচন্দ্র মজুমদার দেখলেন সেই ইতিহাসে সেই নামগুলো নেই যাদের নামগুলো সোনা দিয়ে বাঁধিয়ে রাখা উচিত ছিল। কি বলবেন? সত্যি এটা একটা খুবই দুঃখের বিষয়। আমি যখন আমার এই প্রথম বইটি লিখি, সভ্যতার মন্বন্তর বা ক্র্যাশ অফ সিভিলাইজেশন, খুঁজতে গিয়ে দেখছি যে বাংলার ইতিহাসের একটা 150 বছর মতো একটা পর্ব কোনো ইতিহাসই নেই। একমাত্র সোর্স আমি দেখাচ্ছি, আমার কাছে রমেশচন্দ্র মজুমদারের সমস্ত রচনাবলী আছে। একমাত্র ওই সোর্স থেকে আমি পাচ্ছি যত ইনফরমেশন, যে এত বড় মাপের ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তিনি তখনকার দিনে ইন্টারনেটও ছিল না, কোথাও সেই লাইব্রেরিতে বসে পড়াশোনা করা, পুঁথি খুঁজে খুঁজে ন্যাশনাল লাইব্রেরি বা অন্যান্য জায়গায়, কিভাবে তিনি এইভাবে আমাদের ইতিহাসটাকে পুনঃস্থাপনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ভারত স্বাধীনের পর রমেশচন্দ্র মজুমদারকেও এবং যদুনাথ সরকারকেও অপান্তেয় করে দেওয়া হলো। কারণটা কি ছিল আমাদের হয়তো জানাই আছে ব্যাপারটা, কারণ প্রথম যিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, সেই শিক্ষামন্ত্রীর কোনো আধুনিক শিক্ষা ছিল না। তিনি একজন মৌলানা ছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন যে একটা শ্রেণীর মানুষদের পর্বকে বড় করে দেখানো, সেটা হচ্ছে যে মুসলিম পিরিয়ড, যেটা সুলতান এবং মোগল আমল, সেই সময়টাকে বড় করে দেখাতে গিয়ে আমাদের বহু কিছু, যেটা ঐতিহ্য, প্রাচীন ভারতের যে ঐতিহ্য, মধ্য ভারতের যে ঐতিহ্য, এমনকি শিবাজী রানা প্রতাপও সেখানে স্থান পায়নি সেই ইতিহাসে। তো রমেশচন্দ্র মজুমদার এবং যদুনাথ সরকারের মতো মানুষেরা চেষ্টা করেছিলেন যে ইতিহাসকে ভারতীয়দের চোখ থেকে দেখে, ভারতীয়দের মতো ভাবে লেখা, ব্রিটিশদের চোখে নয় বা কোনো কমিউনিস্টদের চোখে নয়। তো তারপরে প্রবিদা তুমি জানো যে এই একাডেমিটা পুরো দখল করে নিয়েছিল এই বিশেষ করে কমিউনিস্টরা, এবং তাদের রঙে রঙিত করেছিল ভারতবর্ষের ইতিহাস, এবং এখনো চলেছে, এখনো সেই প্রক্রিয়া বজায় রয়েছে। তার জন্যে ভারতবর্ষের মানুষ এখনো জানে না যে আসল আমাদের ইতিহাস কি সেটা। সেই জন্যে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকারের মতো মানুষেরা যেমন হারিয়ে গেছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হারিয়ে গেছেন, আবার
ক্ষুদিরাম বসুর মতো মানুষের চেতনা থেকে চলে গেছে। তো আমরা এই যে বাংলা আবারের অনুষ্ঠানটা করি, আমরা চেষ্টা করি এই ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ফিরিয়ে আনা এবং মানুষ যাতে উজ্জীবিত হয় এবং সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করতে হয় এনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই তবেই আমরা আ আ এই আ আবার কিছু করতে পারবো যদি পরিবর্তন চাই আমরা আমাদের সমাজ এবং ঠিক। আ সংস্কৃতি। আরো একটা বিষয়, আহ, ইতিহাসে সশস্ত্র সংগ্রামের ভূমিকা খুব লঘু করে দেখানো হয়েছে। আমরা আমাদের সময়কালে যে ইতিহাস পড়েছি, সেই ইতিহাসে আহ নরমপন্থীদের যত বৃহৎ ভাবে তাদের অবদানের কথা বলা হচ্ছে, যেন মনে হচ্ছে সশস্ত্র সংগ্রামের কোনো ভূমিকাই এই স্বাধীনতা আন্দোলনে নেই। কিন্তু আপনি গোড়াতেই বলছিলেন, একদম আলোচনার শুরুতেই, যে ব্রিটিশ এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সুভাষ বসুর জন্য। তারা ভয় পেয়ে গিয়ে তাদের, আমি একটি ভিডিওতে দেখেছিলাম, সেখানে বলা হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যের যত ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে তারা তো কত দেশের সাথে যুদ্ধ করেছে, তারা ইউরোপের দেশগুলোর সাথে যুদ্ধ করেছে, বাস্তিল যুদ্ধ দুর্গে তারা পতন ঘটিয়েছে, কিন্তু মাইবং এ সুভাষ বসুর বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজের সাথে লড়াই করতে গিয়ে তাদের যে শক্তি, তাদের যে অর্থক্ষয় হয়েছিল, সেটা নাকি সর্বাধিক, এবং হ্যাঁ, তারা ভয় পেয়েছে হ্যাঁ, সেই এক্সাক্টলি। সময় আমেরিকা। হ্যাঁ, ফলে এই যে ব্রিটিশদের খানিটাকে তাহলে খুশি করবার জন্যই এই সশস্ত্র সংগ্রামগুলোকে একটু লঘু করে দেখানো, অথচ এমন নয় যে সশস্ত্র সংগ্রাম ঊনবিংশ শতকে হাত ধরেই এসেছে, তা তো নয়। আমরা সন্ন্যাসী বিদ্রোহ দেখছি, আমরা সিধু কানুদের জনজাতিদের আন্দোলন বিদ্রোহ দেখেছি, প্রথম স্বাধীনতা 1857 সালের, সবগুলোতেই কিন্তু সশস্ত্র সংগ্রামের এক বিশাল ভূমিকার কথা বলা হচ্ছে, কিন্তু কোথাও যেন ইতিহাসে তার স্থান খুব কম। এটা তো আমরা দেখছি আজকে খুব মানে আমাদের বর্তমান প্রজন্মের বেশ কিছু গবেষক, লেখক তারা আজকে এইগুলো আমাদের সামনে তুলে ধরছেন যে ১৯৪২ সালের পর থেকে ভারতবর্ষে আর কোনো বড় মাপের আন্দোলন ছিল না। আ কংগ্রেসের সেই কুইট ইন্ডিয়া হয়ে যাওয়ার পর। তো তাহলে হঠাৎ করে ইংরেজরা কেন চলে গেল ৪৭ সালে তড়িঘড়ি করে? তো এখন দেখা যাচ্ছে যে নৌ বিদ্রোহ হয়েছিল বম্বেতে, তারপরে এয়ার ফোর্স এবং আর্মিতে সব বিদ্রোহ শুরু হলো এবং বম্বেতে সাধারণ মানুষেরা এবং সোলজাররা আ নেতাজির ছবি নিয়ে কদম কদম বাড়ায়ে যা যে গান করতে শুরু করলো। তো সেই সময় দেখা গেল যে ব্রিটিশরা বুঝে গেল যে সৈন্য অ্যাকচুয়ালি ব্রিটিশ আর্মিটা কে? ব্রিটিশ আর্মির 80% তো ভারতীয়। ভারতীয়রাই তো ব্রিটিশ আর্মিতে কা কা জ জয়েন করেছিল। এবং আ বীর সাভারকর খুবই চেষ্টা করেছিলেন যাতে লক্ষ, লক্ষ ভারতীয় বিশেষ করে হিন্দুরা এই আর্মিতে জয়েন করে। এবং একটা স্ট্র্যাটেজি করেই করা হয়েছিল। যে এমন একটা দিন আসবে যখন বন্দুকের নলটা উল্টো দিকে ঘুরিয়ে দেয়া যাবে। তো এইরকম যে ভবিষ্যৎ দ্রষ্টা যারা সাভারকর এবং নেতাজি, আ আ মানে এটাও ইতিহাসে রাখা নেই যে নেতাজি এবং সাভারকর এবং রাসবিহারী বসু কিভাবে কাজ করে এই আজাদ হিন্দ ফৌজ এবং অন্যান্য কার্যকলাপ করেছেন। তো এই যে ব্রিটিশরা যখন দেখতে পেল যে এরা বিদ্রোহ করছে, এদেরকে দিয়েই তো আমরা ভারতবর্ষকে কন্ট্রোল করি। ভারতীয় সৈন্য যারা ব্রিটিশ আর্মিতে রয়েছে ভারতীয়রা। তো এরা যদি রিবেলিয়ন করে, এরা যদি বিদ্রোহ করে তো আর তো কোনো শেষ, এটাই তো শেষ। তো এই ওয়াভেল এবং অ্যাটলি এবং বিভিন্ন চিঠিপত্র থেকে আমার বইয়েও লিখেছি। অ্যা ওরা সমানে লন্ডনে মেসেজ পাঠাচ্ছে আর পারা যাবে না, আর রাখা যাবে না। কারণ এই আ ফৌজ যেটা ব্রিটিশ সোলজার যারা ভারতীয় তারা বিদ্রোহ করে দিয়েছে এবং আর কন্ট্রোল করা যাবে না এবং সেই বিদ্রোহের প্রধান কারণ ছিল নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের যে ট্রায়াল হচ্ছিল লালকেল্লায়, সেটা হচ্ছে মেইন কারণ এটার পিছনে। তো আরেকটা জিনিস যেটা তুমি বললে যে ইতিহাস এইভাবে কেন লেখা হলো যে নরমপন্থী, গরমপন্থী, এটাও একটা স্ট্র্যাটেজি ছিল। একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ পরিবারের অ্যাকচুয়ালি এবং আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আ আ জওহরলাল নেহেরু, যদিও আমি তাকে ১ম প্রধানমন্ত্রী মানি না, ১ম প্রধানমন্ত্রী আমি নেতাজিকেই মানি।
নিশ্চয়ই। তো সেই জওহরলাল নেহেরু এবং এই কংগ্রেস পার্টির কিছু লোক তারা প্ল্যান করে এই ইতিহাসটাকে এমন ভাবে লিখিয়েছিলেন যে যাতে সকল চরমপন্থী তথাকথিত চরমপন্থী কারণ আমরা তাদের বিপ্লবী বলি যারা বিপ্লব। তবে আরেকটা জিনিস না বললেই নয়, যেটা আমি শুরুতেই বলেছি, নেতাজি বলেছিলেন যে এই ক্ষুদিরামের পথই আমাদের পথ। তো সেই হিসাবে তিনি আস্তে আস্তে যেটা লোকাল যেগুলো বিপ্লবী আন্দোলন চলছিল, একে বোমা মারা, এখানে কাউকে মেরে ফেলা বা ট্রেনে, যেমন ক্ষুদিরাম, এটা অনেকেই জানেন না, ক্ষুদিরামের এই মুজাফফর বোমটাই প্রথম ছিল না। উনি ব্রিটিশরা অফিসাররা আসছে এই সময় ট্রেনে এক জায়গায় ট্রেনের পার্টিতে বোম বাঁধিয়েছিলেন মাত্র 16 বছর বয়সে, এবং কেউ সন্দেহ করতো না ওনাকে। এবং সেই বোম কোথা থেকে শিখেছিলেন, যে আমাদের যে হেমচন্দ্র কানুনগো গিয়ে শিখে এসেছিলেন বোম বাঁধা, সেই বোম বাঁধা উনি শিখেছিলেন এই বয়সে, সেটা তিনি ট্রেনের ট্র্যাকে বাঁধেছিলেন। তো যাই হোক, তো এই যে আন্দোলনগুলো বিচ্ছিন্নভাবে হচ্ছিল, তারপর বাঘা যতীন এলেন, তিনি চেষ্টা করলেন সশস্ত্র একটা বড় রকমের করা, সেটাও ফেল হয়ে গেল নানা কারণে। নেতাজি বুঝে গেছিলেন যে এই দেশের ভিতরে থেকে আর হবে না, কারণ কংগ্রেস পার্টি সত্যিকারেই কি ভারতের স্বাধীনতা চাইছে, নাকি তারা একটা সমঝোতায় আসতে চাইছে যাতে তাদের মনোনীত লোকেরা ক্ষমতা পায়। তো সেটা বুঝে গেছিলেন নেতাজি, যখন তাকে নানাভাবে হেনস্থ করা হলো কংগ্রেস সভাপতি হিসেবে, তারপর তিনি ফরওয়ার্ড ব্লক করলেন। তো উনি দেশ তখন ছেড়ে গিয়ে জার্মানি এবং জাপান এখানে গিয়ে কাজ করলেন। তো সেই ক্ষুদিরামের যে পথ, সশস্ত্র বিপ্লবের পথ, সেটাই উনি আলটিমেটলি বেছে নিয়েছিলেন, এবং সশস্ত্র বিপ্লবের জন্যই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, এটা এখন প্রমাণিত সত্য। আর একদম। এবং ইতিহাস পরিবর্তিত হচ্ছে এবং হবে, এবং আশা করি আরো অনেক গবেষক এসব নিয়ে গবেষণা করবেন। এবং আরেকটা জিনিস, একটা ছোট্ট ঘটনা ক্ষুদিরামে না বললেই নয়, ওনার সাহসিকতার ব্যাপারটা, এটাও একটা অবাক ব্যাপার। সেই বন্দে মাতরমের প্রভাব, তখনকার দিনে বিপ্লবীরা সঙ্গে একটা করে সায়ানাইড রাখতেন, যদি ধরা পড়ে যায় মুখে দিয়ে আমি জীবন শেষ করে দেবো, তাহলে ধরা পড়ে আর কি টর্চার করবে, এবং তাদের কাছ থেকে ইনফরমেশন যাতে না পেতে পারে। তো ক্ষুদিরাম বসু ধরা পড়া সত্ত্বেও উনি সায়ানাইড ওনার কাছে ছিল, উনি সেটা মুখে দেননি। উনি কি বললেন যে আমি আহ আমি মৃত্যুকে আমি সম্মুখীন হব, সে যাই হোক, আমার থেকেই, আলিঙ্গন করবো। হ্যাঁ, বাহ। এবং আমার মৃত্যু থেকেই এইভাবে যদি আমি মৃত্যুবরণ করি, তার থেকে অনুপ্রাণিত করবে বহু মানুষকে। এই বয়সে আমি তো অবাক হয়ে যাই, 18 বছর বয়সে এই ভাবনাটা কি করে তার মধ্যে এলো। তার জন্য আমরা তার চরণে আমরা শত শত প্রণাম জানাই। এবং আজকের দিনে যদি আমরা একজন মানুষকে অনুপ্রাণিত করতে পারি, তার জীবন থেকে আমরা যদি অনুপ্রাণিত হতে পারি, আমার মনে হয় আমরা বাংলা তথা ভারতবর্ষের জন্য আরো কিছু করার জন্য তৈরি হতে পারবো। একদম। আমরা প্রায় অনুষ্ঠানের শেষে চলে এসেছি। কাঞ্চনদা, আহ গুগলকে জিজ্ঞেস করেছিলাম আমার আর আপনার মধ্যে পাশাপাশি বসলেও কতটা দূরত্ব। তো গুগল বলছেন যে আমরা নাকি 12,483 কিলোমিটার ব্যবধানে বসে আছি। পৃথিবীর আরেক গোলার্ধে আপনি আছেন। আপনার এখন দিন, ঘড়িতে আমার এখন রাত্রি। এটা ঘড়ির হিসাব, মহাকালের হিসাব নয়। মহাকালের হিসাব বলছে না, সময়টা এরকম পরিবর্তন হয়নি, সময়টা থমকেও দাঁড়ায়নি, এখন একটি দিনের সূচনা হচ্ছে। আপনার ভালো লাগবে শুনে, দীর্ঘ বছর আপনি প্রবাসে আছেন এবং অপেক্ষা করছেন আবার যদি সেই রকম একটি বাংলা, যে বাংলার জাগরণ ঘটেছিল, পুনর্জাগরণ ঘটেছিল অষ্টাদশ শতকে, আবার যদি একটি জাগরণ ঘটে। কেন জানি না মনে হচ্ছে মহাকালের চাকা বোধহয় ঘুরছে। আপনি বলবেন পরিবর্তনের যে গল্প বলছে তা কোনো রাজনৈতিক কিনা। না, রাজনীতি নয়, আমাদের এই আলোচনায় আমরা রাজনীতিকে রাখতেও চাইছি না। একটি নাট্যোৎসব চলছে, আমি সেই নাট্যোৎসবের সঙ্গে জড়িত। আপনি শুনলে খুশি হবেন, আজকে নাট্যোৎসবের একটি নাটক ছিল বিপ্লবী ননিবালাকে নিয়ে।
গতকালকে একটি নাটক ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে, প্রথম বাহ! দিনে নাটক ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে, গদাধর থেকে ঠাকুর হয়ে ওঠার একটি কাহিনী। তার মানে কলকাতার শিক্ষিত মানুষ, শিল্পী মানুষ, চিন্তাশীল, এদের মনোজগতের পরিবর্তন আসছে। রাজনৈতিক পরিবর্তন তো তখনই আসে যখন সমাজের পরিবর্তন হয়, মানুষের পরিবর্তন হয়। আমরা তো আশায় আশায় থাকি। অনেক বছর আগে আমাদেরই একজন মাস্টার মশাই, তিনি এখন প্রয়াত, তিনি একটি কবিতা লিখেছিলেন। কাঞ্চন, আপনি জানবেন, স্বস্তিকা পত্রিকার সম্পাদক ভবেন্দু ভট্টাচার্য, তার কবিতার প্রথম লাইন ছিল, যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা। 70 দশকের লেখা কবিতা, বড় কষ্টে লিখেছিলেন। আজ স্বাধীনতার 75 বছর পর আমরা দেখতে পাচ্ছি তাদের জয়গান হচ্ছে। নভেম্বর মাসে বন্দে মাতারমের ১৫০তম বর্ষ পূর্তি হয়েছে ভারতবর্ষে সমোল্লাসে। আকাশবাণীর প্রতিটি সময় বন্দে মাতারম সঙ্গীত পরিবেশন হয়েছে। প্রতিটি রাজ্যে, নগরে, প্রান্তরে বন্দে মাতারম গান, পূর্ণ বন্দে মাতারম গান গাওয়া হয়েছে। এটা বোধহয় ক্ষুদিরাম বসুদের মতন এই বীরাত্মাদের আত্মত্যাগের একটি সুফল আমরা দেখতে পাচ্ছি। সত্যি আজ এই পর্যন্তই থাক। ঠিকই বলেছো প্রবীরদা। আমরা দেখতে পাচ্ছি যে একটা জাগরণ ঘটছে বাংলা তথা গোটা ভারতে। তো এটা আমরা তার সঙ্গে যুক্ত হয়ে আমরাও নিজেদের ধন্য মনে করি। সবাইকে আমাদের ধন্যবাদ জানাই এবং নমস্কার।